এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে। হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এটার জন্য উনি লন্ডনে যাবেন। এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন। হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো? বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে? কয়েকটা কারণে খারাপ হয়েছে। মুজিব ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে। এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে, ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে, তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে যাবেন, যাওয়ার আগে উনি 4-5 জন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও, আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে। লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? দুর্নীতি দমন সংস্থার একজন পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের 2 জনকে সাথে উনি নিয়ে গেছেন, সাথে সবকিছু ডকুমেন্ট। এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে, এটা হাসিনা শেখ জেনে গেছে। কে জানাইছে জানেন? ওয়াকার। ওয়াকার হাসিনা শেখকে বলেছে আফা আপনারে তো গাফা বানিয়ে দিব। কেন? সব কাগজপত্র লইয়া ইউনূস মিয়া লন্ডনে যাইতেছে। এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি? বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায়, সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার। তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে, হিন্দুদের একটা শ্লোক আছে না, মুমে রাম রাম বগল মে ছুরি। কথাটা কি আপনারা শুনছেন দর্শক বৃন্দ? মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম, কিন্তু বগলে একটা ছুরি আছে, পিঠে ঢুকায় দিব। এই ওয়াকার হইছে মোমে রাম রাম বগল মে ছুরি। সে একটা তার বউরে হাসিনার বইনেরে লইয়া গেছে, বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইউনূসে ঈদ মোবারক কইতে, কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি। পরিস্থিতিটা কি জানেন? মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনূস হইছে ফখরুদ্দিনের মতো। ফখরুদ্দিনরা যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান্দইরা ঘুরাইছে, এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনূসের সাথে সেম আচরণ করব। কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে, ফখরুদ্দিন এক জিনিস, ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে লায়ন। তাও আবার কোন লায়ন? আফ্রিকান লায়ন, হোয়াইট লায়ন। এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায়, they are going to lose their hand, ultimately they are going to lose their life. এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে, রকে জানাইছে যে ডক্টর ইউনূস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে। এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত যে ডক্টর ইউনূস কি কি সাথে নিয়ে যাইতেছে। দর্শকবৃন্দ কে জড়িত জানেন? জেনারেল ফেরদৌস, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার। এই হারামখোর, এই সুর, এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেন, ওনার পেশাবের রং কি, ওনার গুয়ের গন্ধ কি, এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে। যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমুল বিশ্বাসরে, গোরখোদক আব্বাসের বউরে, খায়রুল কবির খোকনের বউরে,
মোহাম্মদ সালাম এরা বসে ছিল, ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে। আমানুল্লাহ আমান, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এরা যেভাবে বসে থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। দর্শক বিন্দু, অনেকে আমাকে বলে জেকব ভাই এই লোকজনদের ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল। ভাই ছিল। এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম কিরে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না, তাইলে মোহাম্মদ সালাম কি কইরা 2 দিন পর পর আমেরিকায় যায়? এই গোরখোদক আব্বাস 2 দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায়? এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, জীবনে প্রথমবার ব্যাংককে গেল। আব্দুল আউয়াল মিন্টু 2 দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়। আমির খসরু মাহমুদ চৌধুরী 2 দিন পর পর লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। শুধু যায় না কে জানেন? বেগম জিয়া, যার চিকিৎসার দরকার ছিল। এরাই ষড়যন্ত্র করেছে। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস! টিউলিপ সিদ্দিক টের পেয়েছে ওয়াকারের সৌজন্যে, জেনারেল ফেরদৌসের সৌজন্যে, ডিজিএফআই সৌজন্যে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে। এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি। তারা লন্ডনে যাবে, লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয়, টিউলিপের নানা কি করছে, টিউলিপের চাচা খুনি তারেক সিদ্দিকী কি কি করছে, কোথায় চুরি করছে, কোথায় গুম করছে, টিউলিপ কি করে এত ধনবান হয়েছে, সব হিস্ট্রি গুলো ওখানে যাবে। টিউলিপও তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ের মিনিস্টার হয়েছিল, ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতোই 6 মাসের মধ্যে কেন বক্কাটা হয়ে গেছে গা, এখনো এমপিত্ব আছে। এই হারামজাদির কত বড় সাহস, ঔদ্ধত্য! সে তার টুইটারে লিখছে মিট মি এট দ্য পার্লামেন্ট। হায় রে মাগি, ব্রিটিশ পার্লামেন্ট কি তোর নানার সম্পত্তি নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বেশ্যাগিরি করার সম্পত্তি? টিউলিপ, তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে? এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে। মাগিরে মাগি, তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে, তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস? তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই সাইজ করে দিবি পার্লামেন্টে? পার্লামেন্ট কি তোর মায়ের বেশ্যাপাড়ার আকড়া নাকি অন্য কিছু? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি উনি প্রতিশোধ পরায়ণ না। কি করেছে? জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে। কারণ কি জানেন? দেশের স্বার্থে, নৈতিক স্বার্থে, ইমানের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনভেস্টিগেশনের সব কাগজপত্র এবং তথ্যপত্রাদি ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে শেয়ার করবে। এটা যদি শেয়ার করে তাহলে কি হবে? তার এমপিগিরি যাবে। ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয়, টিউলিপ সিদ্দিক কোথায় যাবে? হাজতে যাবে। এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ডফাদার হার গ্র্যান্ডডটার, যোগ্য নানার যোগ্য নাতি। নানাও হাজতে গেছে, যারা নিয়ে বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আছে না, যারা মুজিবরে বন্দনা করে, তাদেরকে কি জানি বলে? মুজিববাদী, শেখবাদী। মুজিব হচ্ছে মহাপুরুষ, বাংলাদেশের প্রবাদ পুরুষ। কিছু কিছু বেশ্যার ছেলেরা মেয়েরা রাস্তায় রাস্তায় গান গায় না, ও মুজিব ও মুজিব। একটা দুর্নীতি পরায়ণ কলুর বলদ যে দুর্নীতিতে ডুবে ছিল, অযোগ্য এক হাবড়া
এক গাব্বর, তাকে আবার বালের পিতা বানায়। আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে, আমার আমও যাবে, আমার ছালাও যাবে। তো ভালো তো। এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের, অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে কি করবে, কি করবে? তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে, এই বেলারানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে। এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে, এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের। সেলফি হয়ে গেছে এই হাসিনা মাগি, পুতুল মাগি এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা মাগির মাইয়া টিউলিপ মাগি। However, ডক্টর মোহাম্মদ ইউনূস যথাযোগ্যভাবে সম্মানের সাথে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হবে না রিফিউজ করেছে। এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিউলিপকে কোনো সাজেশন দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনডিরেক্ট মেসেজ, তুমি যদি কারোর সাথে দেখা করতে চাও দেন ইউ মাস্ট মিট দ্য ইনভেস্টিগেটর অর ইউ শুড গো টু দ্য কোর্ট, ডিফেন্ড ইয়োরসেলফ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় নাই তোমার মতো লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে স্বীকার করতে, তার সাথে দেখা করার কোনো অব্লিগেশন নাই। তো দর্শকবৃন্দ, টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণ এটা। লন্ডনে আরেকটা জিনিস হয়েছে, এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না, সে আবার লন্ডনে গেছে। এটা নিয়ে কত মিডিয়া এসছে। লন্ডনে ইউনূসের ভিজিটকে জাহান্নাম বানাইয়া ছাড়বে। দর্শকবৃন্দ, লন্ডনে কি হয়েছে জানেন? ডক্টর ইউনূস ইজ নট এ পলিটিক্যাল ফিগার। একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট, তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে? মাথাটা ঠিক আছে? আর আরেকটা জিনিস চিন্তা কইরা দেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে, সজীব জয়রে কোন রাস্তাঘাটে দেখছে, ববি গেছে, ববির বোন টিউলিপ গেছে, এই তাপস গেছে, মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে? যায় নাই। কারা গেছে জানেন? আপনারা যারা টোকাই আছেন, নিজেদেরকে আওয়ামী টোকাই হিসাবে এস্টাবলিশ করতে চান, আপনারা গেছেন। আপনাদের ভিতরে কোনো লজ্জা নাই, লাজ নাই, ব্যক্তিত্ব নাই, পিতৃ পরিচয় নাই। আপনারা কি করেন? বেগার খাটেন। আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর, আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন। লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোন জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, হুড়সুড় করে সব পলাইছে। যেই বলছে তোমাদের এখানকার যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে, তার আস্তে করে মায়ের গর্ভে ঢুকে গেছে। মায়ের গর্ভে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজে পায় না, কোন জায়গায় ঢুকবে। শেষ, জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে। এখন টিউলিপ সিদ্দিক কি করবে জানেন? জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই, জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। এই মাগি কি করেছে জানেন? তার সাদা জামাইরে লইয়া এখন সার্চে যাইয়া কইব, ও জিজাস, ও জিজাস মোরে দেখ কি দাও। ইউনূস তো আমার পাশার মধ্যে একটা বাঁশ দিবে, একটু ছোট বাঁশ দিতে কও যাতে আমি ব্যথাটা কম পাই। বুঝতে পারছেন? এখন এইটা যখন হবে, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে জেকব ভাই আপনি কি মজা পাবেন ওই টিউলিপের পাশায় যখন বাঁশ যাবে? আমি কেন মজা পাবো জানেন? একটা কারণে মজা পাবো।
আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে, এই মাগির কাছে যখন গিয়েছে, ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো, এই মাগি বলছে হু ইজ আরমান, আই এম নট Bangladeshi citizen, I am British, I have nothing to do, they are outside of my jurisdiction, এই মাগি বলেছে। আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল, আমার ভাই আরমানকে এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল, আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে, এই মাগি লন্ডনে বসে দাঁত কেলাইয়া হাসছে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 7 মে অনেক বিতর্ক সৃষ্টি করে গভীর রাতে বাংলাদেশ ছেড়েছিলেন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ব্যাংককের উদ্দেশ্যে সাবেক শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ 7 মে গভীর রাতে বাংলাদেশ ছেড়েছিলেন। আর তার বাংলাদেশ ছাড়াকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল বিভিন্ন মহলে। কারণ এক পক্ষ দাবি করছিলেন যে তিনি কিভাবে, তার বিরুদ্ধে মামলা আছে, মামলা থাকা অবস্থায় তিনি কিভাবে এয়ারপোর্ট ছেড়ে গেলেন, ইমিগ্রেশন কিভাবে ক্রস করতে পারলেন, কার অনুমতিতে এটা হয়েছিল, এই প্রশ্নটি ব্যাপকভাবে উঠেছিল বিভিন্ন মহলে। আর এই প্রশ্নকে কেন্দ্র করে সরকার কয়েকজনকে এয়ারপোর্টে কর্মরত 3 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন এবং আব্দুল হামিদের নিজ নেটিভ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করা হয়েছিল। তো সেই জন্যে বিষয়টি বেশ আলোচনার খোরাক জুগিয়েছিল বিভিন্ন মহলে এবং বেশ কয়েকদিন ধরে। তো আব্দুল হামিদ আবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত রাতে, রোববার গভীর রাতে বা সোমবার প্রথম প্রহরে আবার বাংলাদেশে প্রবেশ করেন ব্যাংকক থেকেই। তো জানা গিয়েছে চিকিৎসা শেষে তিনি ব্যাংকক থেকে ফিরে আসেন গত রাতে প্রায় 2টোর দিকে এবং তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে এবং তার শ্যালক। রাত 2টোয় তার প্লেন সেখানে ল্যান্ড করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং 3টার দিকে তিনি ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এয়ারপোর্ট ত্যাগ করেন নির্বিঘ্নে। কোনো সমস্যা হয়নি, কোনো ইন্টারোগেশনের মুখে পড়তে হয়নি বা কিছুই হয়নি, সোজা নির্বিঘ্নে তিনি চলে যেতে পেরেছিলেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করে আজ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে সাংবাদিকরা কিছু প্রশ্ন করেন। তিনি যাত্রাবাড়ি থানা পরিদর্শন করছিলেন, সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে কিছু প্রশ্ন করেন আব্দুল হামিদ সম্পর্কে। তারা জানতে চান আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা আছে, খুনের মামলা। তিনি ব্যাংককে চলে গিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে বা তাদের সহযোগিতা নিয়ে। তিনি আবার ফিরে আসলেন কিভাবে এবং ফিরে আসলে তাকে গ্রেপ্তার করা হয়নি কেন, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। তো এইসব প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করা হয়। তো তিনি সুন্দরভাবেই পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, হ্যাঁ তার বিরুদ্ধে মামলা আছে, তবে মামলা তদন্তাধীন। আর সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তদন্তাধীন মামলায় যে কাউকে গ্রেপ্তার করা হবে না, তদন্ত কাজে এগিয়ে চলবে। সেখানে প্রোগ্রেস হলে, ট্যানজিবল কিছু পাওয়া গেলে যে আসলে এটার কোনো সারবত্য আছে, তাকে আইনের আওতায় আনা যায় বা মামলাটি আসলে টিকবে, এরকম হলে তাকে আইনের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে। তো আব্দুল হামিদের ব্যাপারেও জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথাই বলেছেন যে তদন্ত চলমান আছে এবং তদন্তে যদি প্রমাণিত হয় যে তার সংশ্লিষ্টতা আছে সেই মামলায়, যেই মামলাটি কিশোরগঞ্জে দায়ের করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম যখন চলছিল, সেই সময়ে আব্দুল হামিদের বিরুদ্ধে মামলাটি হলো একটি খুনের মামলা, যেখানে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করা হয়। আর সেই মামলায় শেখ হাসিনাকেও কিন্তু আসামি করা হয়েছে। শেখ হাসিনা, শেখ রেহানা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও, তখনকার রাষ্ট্রপতি সাবেক, তাকেও আসামি করা হয়েছিল সেই মামলায়। আর সেই কারণেই কিশোরগঞ্জের এসপিকে তখন প্রত্যাহার করা হয়েছিল। তো এই যখন পরিস্থিতি, তখন আব্দুল হামিদের বিতর্কিত দেশ ত্যাগ এবং আবার নিঃশব্দে ফিরে আসা, এই সব কিছুর আপাতত একটি উত্তর পাওয়া গেল। ভবিষ্যতে যেহেতু তার বিরুদ্ধে একটি মামলা চলমান আছে, মামলার কি প্রগ্রেস হয়, আদৌ হয় কিনা, আর হলে তখন তাকে সরকার আইনের আওতায় আনতে পারে কিনা, সেই বিষয়টি হয়তো ভবিষ্যতই বলে দিবে। আপাতত তার বিষয়টি হয়তো এখানে ইতি। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে, 4 দিনের সরকারি সফরে বাংলাদেশ ত্যাগ করেছেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে, ত্যাগ করছেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। 4 দিন তিনি সেখানে অবস্থান করবেন এবং আগামী 14 জুন তিনি আবার ফিরে আসবেন। তো এখন তিনি সেখানে যাচ্ছেন কেন?
তিনি সেখানে মূলত যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস, যিনি এখন ইউকের রাজা, যুক্তরাজ্যের রাজা, ব্রিটিশ রাজা, তার কাছ থেকে তিনি একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নেবেন ফিজিক্যালি, হাতে হাতে। আর সেই অ্যাওয়ার্ডটি হলো কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ইন্টারন্যাশনাল এটিকে একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বলে গণ্য করা হয়, বিশেষ সম্মানের সঙ্গে দেখা হয় সেই অ্যাওয়ার্ডটিকে, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটি তিনি গ্রহণ করবেন হাতে হাতে, এবং সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন, এবং সেই বৈঠকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনবার ব্যাপারে, সেই অর্থ ফিরিয়ে আনবার ব্যাপারে কথা হবে। আনুষ্ঠানিকভাবে তিনি বিষয়টি তুলবেন। যদিও এই বিষয়টি নিয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আমাদের দেন দরবার আগে থেকে চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তারা একটি বিশেষ পর্যায়ে যোগাযোগ রাখছেন যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে। আর অধ্যাপক ইউনূস সেই কথাটি আবার তুলবেন। সেখানে যে বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে এই প্রসঙ্গটি স্থান পাবে। তার এজেন্ডা থেকে জানা গিয়েছে যে বাংলাদেশে টাকাটা ফিরিয়ে আনার ব্যাপারে, অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে, পাচারকৃত অর্থ কী করা যায় এবং সেটিকে, সেই প্রক্রিয়াকে কীভাবে এক্সপেডাইট করা যায়, আরও দ্রুত ফিরিয়ে আনা যায়, সেই প্রসঙ্গটি তিনি তুলবেন। এর বাইরেও তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাটাম হাউসে একটি সংলাপে অংশগ্রহণ করবেন অধ্যাপক ইউনূস। আর এই সব কিছুকে ছাপিয়ে আরেকটি নিউজ চাউর হয়েছে। গতকাল 8 জুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনে বলা হয়েছে পলাতক শেখ হাসিনার, আওয়ামী লীগের সেই স্বৈরাচারী শেখ হাসিনার বোনঝি বা বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। আর সেই চিঠিতে তিনি দাবি করেছেন তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রার্থী। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার যুক্তরাজ্যে সফরকালীন সময়ে টিউলিপ তার একটি সাক্ষাৎকার চাচ্ছেন, তার সঙ্গে ছোট্ট একটি মিটিং করবার অনুমতি চাচ্ছেন। আর সেটি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান প্রকাশ করেছে। তার চিঠিটিও সেখানে জানা গিয়েছে। আর যে চিঠির যে বক্তব্য, সে অনুযায়ী তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন যে তার বিরুদ্ধে দুদকের যে মামলা বা তার ব্যাপারে যে ভুল বোঝাবুঝি আছে, বা তার বিরুদ্ধে তার খালার প্রতিপক্ষ প্রতিহিংসাপরায়ণ হয়ে বিভিন্ন মামলা বা সেটা রুজু করছে বা তাকে হেওয়া প্রতিপন্ন করবার চেষ্টা করছে, এই বিষয়টি থেকে টিউলিপ বেরিয়ে আসতে চাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে তিনি ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চাচ্ছেন। সো টিউলিপের এই চিঠির ব্যাপারে অবশ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং কোনো কিছু জানাতে পারেনি। তারা বলেছে, প্রধান উপদেষ্টার প্রধান প্রেস সচিব তিনি জানিয়েছেন, শফিকুল আলম, যে তাদের এই বিষয়ে কোনো ধারণা নেই, তারা চিঠিটি পাননি। যদিও ব্রিটিশ দৈনিক সেই চিঠিটি ছাপিয়েছে এবং তার মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছি যে টিউলিপ আসলে কী চেয়েছেন বা প্রধান উপদেষ্টার সঙ্গে কী বিষয় নিয়ে তিনি কথা বলবেন। তো প্রধান উপদেষ্টার প্রেস উইং সেটি কনফার্ম করেনি। সো আমরা আসলে জানি না বিষয়টি কি, আদৌ এই মিটিং হবে কিনা। আর হলেও এই প্রশ্ন আমাদের থেকেই যায়, প্রধান উপদেষ্টা এখানে কোনো পার্টি নন। টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা মামলা দায়ের করেননি, বিষয়টি দুদক দেখছে। আর যেই বিষয়গুলো নিয়ে মামলা আছে, প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই নিশ্চয়ই জানা আছে টিউলিপের বিরুদ্ধে যে বিষয়গুলো, যে অভিযোগগুলো আনা আছে, সেই অভিযোগগুলো হলো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, টিউলিপের খালা শেখ হাসিনা সময়ে টিউলিপ অনেকবার বাংলাদেশ সফর করেছেন। আর সেই সফরে তিনি কিছু বেআইনি কাজকর্ম করেছেন, আইন লঙ্ঘন করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তার মায়ের সঙ্গে যৌথভাবে কিংবা আলাদাভাবে তারা 7,200 বর্গ ফিটের পূর্বাচলে একটি অবৈধভাবে একটি প্লট বাগিয়ে নিয়েছেন এবং শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনা নিজে সহ আরও অনেকেই পূর্বাচলে প্লট বাগিয়ে নিয়েছেন, যেখানে সুস্পষ্ট আইনের লঙ্ঘন হয়েছে, ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তো দুদক সেই সংক্রান্ত মামলাগুলো করেছে। এর বাইরেও গুলশানে টিউলিপের আরও একটি প্রপার্টির সন্ধান পাওয়া গিয়েছে। আর টিউলিপ ছল চাতুরি করে তার বোনের নামে হ্যাবা করে সেই সম্পত্তি ট্রান্সফার করবার চেষ্টা করেছিলেন, সেইটিও কিন্তু কয়েকদিন আগে নিউজ পেপারে এসেছিল। আর সেইটি করতে গিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়েছিলেন যেই নোটারি পাবলিকের, সেখানেও সিগনেচার জাল করবার অভিযোগ কিন্তু টিউলিপের বিরুদ্ধে ছিল। আর ইংল্যান্ডে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছ থেকে ফ্ল্যাট নেওয়া, তো সেটি তো অনেক আগেই ব্রিটিশ সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছ থেকে তিনি সেখানে ফ্ল্যাট নিয়েছিলেন, এমনকি ব্রিটিশ তদন্তেও সেই কথা এসেছে। তো সেটা আসেনি যে সেটি অবৈধভাবে নেওয়া হয়েছে, বাট কেউ তাকে গিফট করেছে, এইভাবে এসেছে বিষয়টি। তো সেইভাবে ডিরেক্টলি তার কোনো ইনভলভমেন্ট সেখানে পায়নি ব্রিটিশ কর্তৃপক্ষ। বাট এইসব অভিযোগের মুখে টিউলিপ কিন্তু সিটি মিনিস্টার ছিলেন ইউকেতে।
সেই সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সরকারের তরফ থেকেও তাকে চাপ দেওয়া হয়েছিল, বিরোধীরা তার বিরুদ্ধে কথা বলছিল, সেই জন্য টিউলিপ কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তো এই যখন সিচুয়েশন, তখন টিউলিপ চাইছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে তাকে কিছুটা সফেন করা, তাকে কিছুটা কনভিন্স করা, যাতে হয়তো ভবিষ্যতে তার মামলাগুলো কিছুটা সহজভাবে দেখা হয় বা এই মামলার থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা তৈরি হয়। সো টিউলিপ হয়তো এরকম কিছু ভাবছেন। বাট এখানে বলে রাখা ভালো যে না প্রধান উপদেষ্টা সেই মামলাগুলো রুজু করেছেন, না তিনি সেই মামলার কোনো পার্টি, না তিনি বাদী, তিনি কেউ না, এখানে সমস্ত কাজগুলি করেছে দুদক। সো প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন না। সো টিউলিপ কেন তার সাক্ষাৎ প্রার্থী, কেন তার সঙ্গে পরিস্থিতি ব্যাখ্যা করতে চাইছেন, টিউলিপই ভালো বলতে পারবেন। তো দেখা যাক, আমরা জানবার চেষ্টা করবো, আমরা খোঁজখবর রাখবো যে টিউলিপের এই মিটিংটি আদৌ হয় কিনা। যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস উইং অস্বীকার করেছে, তারা কোনো চিঠি পায়নি। আর যদি হয় সেই মিটিং কোনোভাবে, তাহলে মিটিংয়ের আলোচনা বা কোন দিকে যায় বিষয়টি আমরা খেয়াল রাখবো। তো আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি, লাস্ট বাট নট লিস্ট, যেহেতু এখন অনেক টপিক, তাই আমি একাধিক টপিক এই ভিডিওতে কভার করবার চেষ্টা করেছি। আরেকটি টপিক হলো আমাদের স্বাস্থ্য বিষয়। নতুন করে একটি উদ্বেগ তৈরি হয়েছে, কারণ করোনা ভাইরাস আবার আমাদের উপর আক্রমণ করছে। খুব ব্যাপকভাবে হয়নি বিষয়টি, বাট আমরা করোনা ভাইরাসের নতুন দুটো ভেরিয়েন্টের কথা জানতে পেরেছি। দেশে এই মুহূর্তে নতুন দুটো ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে, কেউ কেউ আক্রান্ত হয়েছেন। আর গত বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তো স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন বিষয়টা এখনও ভীতিকর পর্যায়ে পৌঁছয়নি, বাট করোনা ভাইরাস স্প্রেড করছে, ছড়িয়ে পড়ছে, এই আতঙ্কটি আছে। আর আরেকটি আতঙ্কের বিষয় হলো যে এই বিষয়ে জানা গিয়েছে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের বা স্বাস্থ্য বিভাগের কাছে এই মুহূর্তে 31 লক্ষ টিকা আছে। করোনা রোধী যে টিকাগুলো আমরা আগে নিয়েছিলাম, সেই টিকাগুলো 31 লক্ষ আছে তাদের হাতে। বাট আনফর্চুনেটলি এর মধ্যে 17 লাখ মেয়াদ উত্তীর্ণ হবে এই অগাস্ট মাসের 6 তারিখে। অগাস্টের 6 তারিখের মধ্যে 31 লাখ করোনা টিকার মধ্যে 17 লাখ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, বাকি থাকবে শুধুই 14 লক্ষ, যা কিনা বাংলাদেশের জনসংখ্যার বিচারে খুবই ছোট্ট একটি সংখ্যা। আর যদি এমনটি ঘটেই যায়, আমরা আশা করি না, গড ফরবিড, যদি এমনটি ঘটেই যায় যে বাংলাদেশে করোনা আবার ছড়িয়ে পড়েছে, সেই ক্ষেত্রে 14 লক্ষ টিকা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা খুবই কঠিন হতে পারে। আর আরেকটি ভয়ের বিষয় হলো করোনা পরীক্ষা করবার যে কিট আছে, সেই কিটেরও স্বল্পতা আমরা লক্ষ্য করতে পারছি। পত্রিকা সেটি জানাচ্ছে 3টি বড় বড় সরকারি হসপিটালে কোনো করোনা কিট জমা নেই, কোনো করোনা কিট তাদের কালেকশনে নেই। সো সরকারের সংশ্লিষ্ট বিভাগ, স্বাস্থ্য বিভাগের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা করোনা খুব ভালো করে ছড়িয়ে পড়বার আগে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়বার আগে যথেষ্ট পরিমাণ করোনা পরীক্ষা করবার কিট এবং করোনা টিকা আমদানি করবার জন্যে বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে, বিভিন্ন রপ্তানিকারকের সঙ্গে আগে থেকে কথা বলে এবং সেইভাবে ব্যবস্থা নেয়। তাহলে আমরা করোনা মোকাবেলা করতে পারবো সহজেই, যদি করোনা ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। তো আমরা আশা করছি সেটা যাতে না ঘটে, বাট তারপর আমরা সচেতন থাকবো এবং আমরা সবাই আগের মতো আমরা যেমনটি স্বাস্থ্যবিধি মেনে চলতাম, সম্ভবত সেইটি হবে সবচাইতে বড় পন্থা করোনা ফাইট করবার জন্যে। কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা চেষ্টা করবো স্বাস্থ্যবিধি মেনে চলতে, আর সেটি হবে সর্বোত্তম পন্থা আমাদের পক্ষ থেকে। তো ধন্যবাদ দর্শক, এই টপিকগুলি আমি কভার করতে চেয়েছিলাম এই ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। তারপর এই আসিফ নজরুল, এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসেছি। সারা বাংলাদেশের আমার মনে হয় 95% মানুষ সবাই চেয়েছে, সবশেষ ছাত্ররাও চেয়েছে। ছাত্ররা যখন আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, মাহফুজ বলেন, আসিফ বলেন, নাহিদ বলেন, হাসনাত, সার্জিস, সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বটা এখন নাই, কিন্তু সেই দূরত্ব কেন তৈরি হয়েছিল? এই আসিফ নজরুলকে কেন্দ্র করে। এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে, প্রথম প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে। আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো, বুঝার পরে তারপরে ডক্টর ইউনূসকে বলেছে তারা। আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে? এমনকি ডক্টর ইউনূস এখন পর্যন্ত গত 10 মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন? তিনি মনে হয় খোঁজই রাখেন না। বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো না, তিনি আর যায়ও না, আসেও না। আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন? গেল 10 বছর, এই 10 মাস যদি হিসেব করেন, এই দেশে চাঁদাবাজি হচ্ছে, এই দেশে ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবই হচ্ছে।
কোনো কিছু কি বন্ধ আছে? এখন বিএনপি ক্ষমতায় থাকে, সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে, যাই হোক যেটাই ঘটুক, এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? একটা নর্মাল একটা ধরেন 111 সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসে নাই। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন? পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে, অন্ধকার যুগের অবস্থা। আপনি বন্ধ করতে পারেন, এর দায় আপনি নেবেন না? কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি? হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি না, থাকতে পারবো না, আমি থাকবো না। তো গার্লফ্রেন্ডের সাথে মানে মানব অভিমানের বিষয় না তো, না, এটা দেশ চালানোর ব্যাপার। আপনি পারবেন না? এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল, এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সব কিছু সব জায়গায় ব্যর্থ হয়ে? এটা তো হইতে পারে না। আপনাকে কঠোর হওয়া উচিত ছিল। এখন যাবেন আমি এখন মানে ঘাটটার সোজা করে তারপর দাঁড়াবেন, সেই সুযোগ আপনার হাতে নাই। কারণ আপনারা এই গেল 10 মাসে যেই সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই। জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি, মনে হয় গায়ে সুরসুরি লাগে ওনাদের। আরে ভাই, জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন? আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা করলে তার গায়ে লাগে। ভাই, কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত? আমার বলেন। জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের লেখা না, জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না। এটা 1905 সালে বঙ্গভঙ্গ রদের সময়। বঙ্গভঙ্গ কি? আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলার থেকে আমরা আলাদা হব, আমরা এখানে সব ওই অচ্যুত শ্রেণীর হিন্দুরা, গরিব মুসলমানরা, আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে, স্কুল হবে, প্রতিষ্ঠান হবে, আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য, এগুলো হইতে দেওয়া যাবে না। এই জন্য কলকাতার দ্বিকেন্দ্রীকরণ হবে বাংলাদেশের ঢাকায়, এটা তারা হইতে দিতে চায় নাই। যে কারণে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের পক্ষে সে কি বলে যে পতিতা ব্যবসায় আপনার এই যে রবীন্দ্রনাথ সেই করলো, লিখলো একটা, এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে, সুর আনলেন চুরি করে। মিথ্যা কথা এটা, বলেন মিথ্যা কথা কিনা? তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করেছে এমন একজন মানুষের একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত বানায় ফেললেন। এটার বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে নাকি? গায়েই লাগে না। আপনি করেছেন কি? ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন? ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই, তো কি করলেন? কোন জায়গায় কি হয়েছে আমার 10 মাসে একটা জায়গা বলেন। এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে হইল। আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না। এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে, সেটার আউটপুট আসলে কি আমরা জানি না, এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না। চলছে তাদের মতো করে। কোনটার বিচার? একটা জিনিসের দেখেন, আমি আজকে এই গত 10 মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি, আমার যত জায়গায়, আমি সবার নাম বলছি না, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন, আরেকজনের ক্ষমতায় বলেন, আরেকজনকে অনুরোধ করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে আমার তদবির করতে হয়েছে। কেন জানেন? এখনো পর্যন্ত, এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন এই যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এরা মিলে যে নাটকগুলো সাজাতো, সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয়, আবার স্টে অর্ডার দিয়ে দেয়, জেল গেট থেকে আটক করে। এই ঈদের আগের 1 সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে। এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন, এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই? এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই? এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি? আপনার মনে হলো যে না এরা আপনার শত্রু, টাচই করলেন। আর ভাই, আমি কে? আমি এই দেশের কি একটা তেলা পোকা? আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুকরিয়া আপনাদের বলে রাখি, এগুলো একসময় জানবেন, আমি সবার নাম নিচ্ছি না, এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা করেছে, নানান ধরনের সহযোগিতা। আমার এই কোরবানির ঈদের মধ্যেও একজন বলল, ভাই আমি কয়েকটা গরু দেবো আপনারে। তো ওই ভদ্রলোক, উনি যেহেতু ওনার নাম প্রকাশ করতে চান, আমি নামটা বলছি না, আমার বললো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন। আমার গ্রামে গরিব মানুষ আছে, কিন্তু তারপরেও তাদের খাওয়ার সুযোগ আছে, তারা যার একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটার কি হবে?
আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে, ওদেরকে আপনার কোডগুলো দেন। দিয়েছি, সেটা পাঠানো হয়েছে, সেটা পেয়েছে, কারা পেয়েছে সেটাও আপনারা একসময় জানবেন। তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে পেরেছি, কাউকে পারি নাই, চেষ্টা করেছি। এটা আমি চেষ্টা করব কেন? এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল। এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে জঙ্গি নাটক, এই নাটকের সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল। তারা আজকে আপনার পাশে থাকতো। আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই। কোথায় হয়েছে আমার বলেন? কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করব? করেন নাই তো। তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে, আপনারা কিছু করেন না। আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মানে 5-6 বার বললাম যে আমার মামলাগুলো করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এখনও নেয়নি। এবং আজকে বললাম না, আজকে বলার পরেও তারপরও নেবে না, এরা কোনো পদক্ষেপ নেবে না। সমস্যা কি? আমার মামলা শেষ হলে আপনারা যা বলবো ভাই আমার উপদেষ্টা বানান, আপনার মনে হয় সেটা করতাম না তো। কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন, কোনো কাজ করেন নাই আমাদেরকে নিয়ে। আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি, আমরা এই দেশের যারা এই 15 বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে। এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায়, এই নির্বাচন প্রতিহত করতে হবে, আমি এটা বলবো? কেন বলবো? কিসের জন্য? আরে ভাই, বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপি যদি আমারে নিয়ে ওই যে 2 দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট, এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে 8-10টা লোক নিয়ে আমারে নিয়ে পিনাকি ভট্টাচার্যের নিয়ে তারা ঝাড়ু মিছিল, জুতা নিক্ষেপ এগুলো করেছে। তো সালাউদ্দিন মিয়া, তুমি আমারে নিয়ে এগুলি করার লাভ নাই তো, আরও করো, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা সত্য এটা বলবো, সারা দেশে চলছে তো চাঁদাবাজি। এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে না আমি কিছু দেখি না, ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না? মানুষ আপনারা দেখছে, আপনি কি করছেন সেটা দেখছে। আমি অস্বীকার করবো না চাঁদাবাজি চলছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে। তো আমি শুধু উনি না, বিএনপির অনেকের নামে এরকম, আমি নামটা বললাম না, অনেকের নামে এরকম অভিযোগ আসে। আমি স্কিপ করি এগুলো। যে ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা। আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নখ উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ? তারপরেও সে আওয়ামী লীগ করেনি, বিএনপি করেছে। নারায়ণগঞ্জের একজনকে দেখেন না, এই যে জাকির খান, দেখে এখন মনে হয় বোধহয় অ্যাবনর্মাল চলাফেরা করছে। জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে। এই যে ওর নাম কি, শামীম ওসমান আছে না, আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা, তারপরে খুব ভাবসাব নিয়ে চলেন, খুব ভদ্রভাবে সুন্দর করে কথা, আপনাদের মতো এরকম বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে, কেউ শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই। জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল। আজকে তাকে দেখছেন, ভাই 5 তারিখ না আসলে সে জীবনে কোনদিন জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না। তো এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসছে জেলখানায়, সে যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু। অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে। এই যে ইয়ের সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি, ওর নাম কি, ফারাবি। এই ফারাবির মানে ওর কথাবার্তা শুনলে বুঝে যে অ্যাবনর্মাল আচরণ করছে। এমনি হয় নাই তো এগুলি। জীবনের অনিশ্চয়তা, জীবনে কোনোদিন বের হইতে পারবে কিনা এটা জানতো না। অতএব হুট করে বলে ফেললেই হলো না চাঁদাবাজি করে না কে সেটা বলেন। এখন যে সরকারটা চলছে এই সরকারের ভেতরে নাই চাঁদাবাজি, নাই মানে করছে না, হচ্ছে না, হচ্ছে তো। তো আপনি বিএনপির খালি দোষ দিয়ে লাভ কি? এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপিরে চাই না আরেকটারে চাই? আমরা তো চাইছিলাম ভাই, আমরা চেয়েছিলাম সেটা যদি আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলে সেইভাবে যেত কোনো সমস্যা ছিল না। দেদারসে আপনার টাকা পাচার হচ্ছে, মানে কোনো এই দেশটার এখন কোনো মা বাপ নাই, যেই জায়গায় মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি। তো এটা যদি চলতে থাকে তার চেয়ে তো একটা স্টেবল একটা সরকার আসা উচিত যে দায় নেবে। আপনার এখানে দায়টা নেবে কে? সব দায় এসে পড়বে হচ্ছে স্টুডেন্টের ঘাড়ে। সব তো আপনি এই যে আইজিপি এ নিজেও তো ইউএসের সিটিজেন, উপদেষ্টা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না। তো এগুলি তো চলে যাবে, এগুলি তো কোনো সমস্যা নেই। ছিল বাইরে এসছে, আবার কয়েকদিন খেয়ে নিয়ে তারপর চলে যাবে। দায় তো কেউ নেবে না, দায় নেওয়ার চিনিও না।
আমি বিশ্বাস করেন, আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ, আমার যদি বলেন 4 জন মন্ত্রীর উপদেষ্টার নাম আমি বলতে পারবো না, কসম করে বলছি আমি বলতে পারবো না। আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না। তো এদেরকে আমরা চিনি না, এরা কোনো খবর নাই, খোঁজ নাই, কোনো কিছু নাই। আপনি এদেরকে দিয়া তারপরে দেশ চালাবেন, দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই। এখন একটা সরকার আসতে হবে, যেই সরকার দায় নেবে, যাদের পরের 5 বছর পরে নির্বাচনে আবার দায় নিয়ে আসতে হবে, এরকম একটা সরকার আমরা চাই। নির্বাচন আর সংস্কার এই দুইটা মানে একটার সাথে আরেকটার কি বলে কন্ট্রাডিক্ট করতে পারে না। এটা সাংঘর্ষিক না, কখনোই সাংঘর্ষিক না। হ্যাঁ, আমরা যে সময়টুকু ধরেন জুন থেকে যদি পরের এপ্রিল পর্যন্ত প্রায় 2 বছর হয়েছে, ধরেন 10 মাস করলেন কি? এই 10 মাসে অগ্রগতিটা কি আমার দেখান একটা। পরের 10 মাসে যে অগ্রগতি হবে আমি এরকম কোনো সম্ভাবনাও দেখছি না। তো যদি না হয় তাহলে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না।